মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিচ্ছে, কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত এদের আচরণে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি ডাকতে পারল না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘণ্টাখানিক পর আবির আবারও নিচে আসছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছেন। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না বাক্যে দুজনেও থামাতে পারছেন না। হাসপাতালে যেতে চাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমেদ খানকে বের করেছে। এদিকে মেঘ অঝরে কাঁদছে। বড় অপুর সঙ্গে ওকে নিতেই হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেন গেট পেরিয়ে বাইরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের দুচোখ মুছে দুগালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ। আপুর কিচ্ছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস, আমি কিভাবে সব কিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ। আম্মুকে শান্ত করে ঔষধ খাইয়ে দিস আর আম্মুর কাছেই থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে। আলী আহমদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই। অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইঞ্জেকশন আর স্যালাইন করা হয়েছে। আবির আলী আহমেদ খানের বেডের পাশেই বসে আছে। ঘণ্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছেন। ভোর 4টার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। আবির আগেই ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান, আকলিমা খান সোফায় বসে আছেন। মিম আদি ঘুমে, মালিহা খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুলে তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে। রুমে ঢুকতে গিয়ে সে দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল। আলী আহমেদ খান বিছানায় শুয়ে নিরুদ্যম কণ্ঠে বললেন, আবির, তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেয়াতে বড়সড় কোনো সমস্যা হয়নি, আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির অক্রুর স্বরে বলল, আপনার এখন ঘুমানো দরকার, কথা পরেও শোনা যাবে। আলী আহমেদ খানের ভেতরটা ছটফট করছে, খুব অস্বস্তিতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, শুনো।
আবির কিছুটা নিচু হয়ে আলিয়া আহমেদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমি বললাম তো শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান। আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার অপর পাশে বসে বড় আম্মুর মাথায় মাসাজ করে দিচ্ছে। মালিহা খানকে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে, তাই কিছুই টের পাননি। কিছুক্ষণের মধ্যেই আলিয়া আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথার কাছেই বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটো হাতে কত সুন্দরভাবে চুলে ম্যাসেজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হলো। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের। আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে। না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘের এদিকে মনোযোগ নেই। বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়াল করে শ্লথগতিতে বলল, তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নাই। আমার ঘুম পায়নি, ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতেই চলল, তোর ঘুমানো উচিত। মেঘ ধীরে সুস্থে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কিনা কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই, আপনি তো ঘুমাতে যাচ্ছেন না। আবির নীরবে হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলে, আপনি দেশে ফেরার পর থেকেই। আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতেই দেখলো ফুপ্পি কল দিচ্ছে। আবির যেই উঠাতে যাবে, খেয়াল হলো আলিয়া আহমেদ খান আবিরের হাত ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো। আব্বুর হাত সরিয়ে বের হওয়ার সাধ্যই তার নেই। তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিতেই স্ক্রিনে ফুপ্পি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আবিরের আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আবিরের ফুপ্পি আবিরকে কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেওয়ায় তানভীর আব্বু কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিলেন বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানভীর বাসায় এসে ফোন চার্জে দিয়ে শুতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রুমে ফেলে নিচে আসছিল, আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়েই আবিরকে কল দিয়েছেন। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো। ফুপ্পি আর্তনাদ করে বললেন, ভাইজান এখন কেমন আছে বাবা? মেঘ নরম স্বরে বলল, বড় আপু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে আসছে, এখন ঘুমাচ্ছেন। তুমি টেনশন করো না ফুপ্পি। মেঘ, হ্যাঁ ফুপ্পি। আবির কোথায়? আবির ভাই বড় আপুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। বাসার সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছেন। বড় আপু বাসায় আসার পর সবাই বড় আপুকে দেখে ঘুমাতে গেছেন। আপুর কথা কি বলবো, সেই যে চুপ করেছেন, এখনো পর্যন্ত কারোর সাথে কথা বলছেন না, আম্মুর সঙ্গেও কথা বলছেন না। তুমি চিন্তা করো না পুপ্পি, নিজের যত্ন নিও। এখন এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস। সম্ভব হলে আমিরের একটু যত্ন নিস। ছেলেটা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি? এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দিবে।
মাহমুদা খান মৃদু হেসে বললেন, তুই বুঝাইয়া বলিস। আচ্ছা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। মিক কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মিক মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি থাকি এখানে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতেই দুজনের চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। মেঘ আবিরের পানে চেয়েই গাল ফুলিয়ে ওষ্ঠ ওল্টালো। বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না। চোখে ঘুমও নেই। তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারবে। অভিমান জমেছে মনের কোণে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কথা বললে একটু মানিস, প্লিজ। মেঘার কিছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাটা আবেগ, অনুভূতি, তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে। তা বুঝতে পেরেই মেঘ চুপচাপ রুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরামুখী আবির ভাইয়ের পরিবর্তনটা গোমরামুখ আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথা বলতো না। বললেও চোখে মুখে সবসময় রাগ, ক্রোধ থাকতো। হুটহাট ধমক দিয়ে বসতো। অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না। মেঘের উপর শুধু শুধু চেঁচায় না। কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মালিহা খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন, তোর আব্বুকে নিয়ে কখন বাসায় আসছিস? ডাকিস নি কেন আমায়? 4টার দিকে আসছি, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ আছে। শুধু প্রেশারটা একটু বাড়তি, আজে বাজে চিন্তাভাবনা বাদ দিতে বলছেন। মালিহা খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। তারপর মোলায়েম কণ্ঠে শুধালেন, সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক, পরে যাব। মালিহা খান তেমন জোর করলেন না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক, এটা সব মায়েরাই চাইবে। মালিহা খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকলের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতেই থাকেন। ওনার নাম খোদেজা। ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনা ওনারা দুজন মিলেই করেন। ওনাদের 2জন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বই আবিরের আব্বুর। আবিরদের মেন গেটের পাশেই ওনাদের থাকার জন্য 2টা রুম করে দিয়েছেন। উনি সব কাটা বাছা করে দেন, কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিহা খান নিজেই করেন। মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে।
অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে। মালিহা খান বা হালিমা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় দুই বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খাদিজা আফার সহযোগিতায় রান্না করেন, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির আসার পর আর একজন হেল্পিং হ্যান্ড এনেছে। উনি 2-3 ঘন্টার জন্য এসে ঝাড়া মোছা, কাপড় ধোয়ার সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিহা খান হালিমা খান দুজনেই উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খোদেজা আফা মিলে নাস্তা রেডি করছেন। মালিহা খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কে বলেছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিহা খান খানিক হেসে বেরিয়ে গেলেন। মালিহা খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো। মালিহা খানের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই আলী আহমেদ খানের রান্নার বিষয়ে কথা বলছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আপুর জন্য আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন, মেঘ, তুই রান্না কবে শিখলি? আজকে শিখব, তারপর রান্না করব। মালিহা খান তটস্থ হয়ে বললেন, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আপু এমনিতেই অসুস্থ, রান্না ভালো না হলে খেতে পারবে না। রান্না একেবারে ভালো না হলে প্রয়োজনে 5বার করব, তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমায় দিক নির্দেশনা দেবে। মারে, পাগলামি করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ডিসিশন ফাইনাল, রান্না আমি করব। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ডাইনিং থেকে নির্দেশনা দিলেই হবে। বড় আবু আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান, মেঘ আজ ঠিক সেভাবেই বলেছে। মালিহা খান সহ বাকিরাও আশ্চর্য নয়নে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়। মালিহা খান ডাইনিংয়ে বসে মেঘকে নির্দেশনা দিচ্ছে, মেঘ সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10বার লবণ চেক করছে, তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না, আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিহা খানের কথা মতো বড় আপুর জন্য 2টা তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আপুর রুমে, বড় আপু উঠেছে কিনা দেখার জন্য। 3 দিনের অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টানছিল, তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেঘের নূপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখ পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে ঘেমে একাকার হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থাকেনি, সে আজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করেছে। চোখ মুখ লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করল, বড় আপু এখনো ওঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করল, আমি কি জিজ্ঞেস করছি? এমনি বলেই মেঘ চলে গেছে।
আবিরের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু, আম্মু, মেঘ, ফুপ্পি প্রত্যেকের চিন্তা এক। আবিরের মাথায় সেই নিয়ে নিজের সমস্যা। আপুর ব্যবসা, তানভীরের চিন্তা তো আছেই। একা একজনের পক্ষে কতদিন সামলাবে সব? কত দিক সামলানো সম্ভব? 9টার দিকে আলে আহমেদ খানের ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতেই আবির কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মলিন হাসল। আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমেদ খান অনেকটাই সুস্থ, একাই চলতে পারবেন, তবু আবির রিস্ক নিতে চায় না। আলী আহমেদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন, তানভীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানভীরকে ডাকো, তোমাদের দু ভাইয়ের সাথে আমার কথা আছে। আবির ভ্রু কুঁচকে বলল, আগে খাবার খেয়ে ঔষধ খাবেন, তারপর কথা শুনব। আলিয়া আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না। আবির। আবির ঠোঁটে হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতার থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ কোটি কথা বলতে পারবেন। আলী আহমেদ খান নিশ্চুপ। আমির রুম থেকেই উচ্চস্বরে বলল, আম্মু, আপুর জন্য খাবার পাঠাও। একটু পরই মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটল, একে একে সব নিয়ে আসছে। মালিহা খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ শুধু মুচকি হাসল। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিহা খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমেদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুঁচকালো। স্ত্রীর দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কাঁপছে, বুক কেঁপে উঠছে। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবরই আছে। আলী আহমেদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন, আজকের রান্নার স্বাদ অন্যরকম। এ রান্না তো তোমার না? কি রান্না করেছে? মালিহা খান চোখের ইশারায় মেঘকে দেখালো। আলী আহমেদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমেদ খানের থেকেও অনেক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমেদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকলতার ন্যায় নুয়ে পড়েছে। আবিরের বৃহৎ আঁখি যুগল মেঝেতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাদমস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভিতর কিসের একটা ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ চলাফেরাতে আমূল পরিবর্তন। আচরণ কথাবার্তাতেও আকাশ পাতাল পার্থক্য। ছটফটে অল্পবয়স্ক মেয়েটা কদিনেই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচিউরিটি। হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়ছে।
আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটার দিনকে দিনকে বউয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আত্মতায় আবিরের বক্ষ অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমেদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাঁকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এরপরে এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে। ভোরবেলা এবার দরজা পর্যন্ত একবার এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজার বাহির থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, আয় ভেতরে এসে বস। এরই মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ঔষধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো। মালিহা খান আলী আহমেদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছে। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন স্তব্ধ। আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘশ্বাস ছেড়ে তপ্তস্বরে জিজ্ঞেস করলেন, গতকাল রমনা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা? আবির তানভীর দুজনেই একসঙ্গে ওপর নিচ মাথা নাড়ল। আবির মৃদু স্বরে বলল, জি। আলী আহমেদ খান ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন, উনি তো আমাদের ফুপ্পি হয়, আমাদের একমাত্র বোন। আবির তানভীর দুজনেই নিরুদ্বেগ, কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘ নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগে ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছে, আর আজ আলী আহমেদ খানের মুখ থেকে সব শুনেছে। তারা আগে থেকেই ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশানই দেখায়নি, আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমেদ খানও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমেদ খান সবশেষে একটা কথাই বলেছেন, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনো দিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শোধালো, 28 বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি? আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলেই না। আলী আহমেদ খান হেসে বললেন, তা কেন হবে? এখন তোমরাই আমার সব। তোমাদেরকে ঘিরে আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনও কেন পুষে রেখেছেন? আর আমাদেরকে কেনই বা বলছেন সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢোকাতে চাচ্ছেন? আলী আহমেদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ অনুভূতি রাগ ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপ্পি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এইবারে চৌকাট পেরোতেই না দেন, তবে আমাদের ফুপ্পি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কী কাজ? তানভীর সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করল, ফুপ্পিকে এই বাড়িতেই আনা যায় না? আবির বলল, সেটা সময় বলে দিবে। আরও কিছুক্ষণ চলল এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছেকৃত খোঁচা দিয়ে কথা বলেছে।
যেন ওনাদের ভিতরের রাগ ক্ষোভ কমে আসে। আবিরা ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টে বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়েছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই।